হ্যাঁ, মাই ভয়েস ক্লিয়ার? আমার ভয়েসটা ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, একটু ইন্টারনেটে প্রবলেম হচ্ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আরেকবার স্টার্ট করছি, প্লিজ বি পেশেন্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু ফুড চেনটা সবাইকে একটু রিমাইন্ড করিয়ে দিয়ে তারপরে আমরা ক্লাসটাকে আগে বাড়াচ্ছি। Acha, as far as food chain is concerned, as I was saying, that food chain is a linear pattern in which organisms are arranged with repeated eating and being eaten. So what is a food chain? A food chain is a linear pattern in which organisms are arranged being repeated with, where we find there is repeated eating and being eaten. তাহলে যে প্রক্রিয়ায় খাদ্য শক্তির নিচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ পুষ্টি স্তর পর্যন্ত, অর্থাৎ উৎপাদক থেকে খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত বা স্থানান্তরিত হয়, সেই শৃঙ্খলিত পর্যায়ক্রমিক যে শক্তির প্রবাহ বা স্থানান্তরণ, তাকেই আমরা বলে থাকি খাদ্য শৃঙ্খল। তার মানে খাদ্য শৃঙ্খল এমন একটি অ্যারেঞ্জমেন্ট যেখানে একজন আর একজনকে খায়, এবং এই খাদ্য খাদকের সম্পর্কের ফলেই কিন্তু খাদ্য শক্তি প্রবাহিত হতে থাকে। সো উই মাস্ট রিমেম্বার দ্যাট দেয়ার আর two basic types of food chains. One was a grazing food chain and the other was the detritus food chain. তাহলে দু ধরনের ফুড চেন সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই ছোট্ট করে। একটা হচ্ছে তোমার যাকে আমরা বলছি গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমি খাদ্য শৃঙ্খল, এবং দ্বিতীয়ত হচ্ছে বিয়োজক বা কক্করীয় খাদ্য শৃঙ্খল। নাও রিমেম্বার, আ গ্রেজিং ফুড চেন, it begins with the producers, moves on to the consumers, and then it moves on to the decomposers. So every grazing food chain will begin with a producer. Say for example, grass, deer, tiger. তাহলে যে কোনো গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা যাকে আমরা বলতে পারি চারণভূমির খাদ্য শৃঙ্খল, সেটা কিন্তু শুরু হবে একটি উৎপাদক দিয়ে, উৎপাদক থেকে সেটি চলে যাবে খাদক, এবং খাদক থেকে সেটি চলে যাবে বিয়োজক অবধি। যেমন আমি একটা সাধারণ উদাহরণ দিতে পারি, ঘাস, ঘাসকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ, ঠিক আছে? নাও উই মুভ অন টু দ্য detritus food chain. First, we need to understand the meaning of the word detritus. Detritus is practically what you can say dead and decomposing organic matter or litter material that lies in an ecosystem. It may be a dead body of a plant or animal, it may be some kind of a fallen leaf litter, so it all comes under detritus. So a detritus food chain begins with your detritus, that is dead and decomposing organic matter, and then it moves on to the detritivores, it then moves on to the detritivores, and from the detritivore it will move on to their predators. From the detritivore it will move on to their predators. Say for example, there are certain leaf material fallen in a forest, suppose, so that is the detritus. On that leaf there are numerous insects which are consuming the leaf. So the insects which are consuming the leaf, they are your detritivore, and then some birds come and they begin to feed upon the insects. So these birds are now the carnivores on the detritivores. তাহলে আমরা যদি কক্করীয় খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের কথা ভাবি, প্রথমে বুঝতে হবে ডেট্রিটাস কি। যে কোনো পশু প্রাণীর মৃতদেহ হতে পারে, শরীরের অংশ হতে পারে, গাছের মরা পাতা হতে পারে, এইটাকে আমরা বলে থাকি ডেট্রিটাস। এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় তোমার, আমরা যাকে বলি ডেট্রিটাস থেকে, ডেট্রিটাস থেকে চলে যায় সেটা ডেট্রিটিভোর। ডেট্রিটিভোর অর্থাৎ যে সমস্ত প্রাণী ডেট্রিটাসকে ভক্ষণ করে তারাই হচ্ছে ডেট্রিটিভোর, এবং ডেট্রিটিভোর থেকে সেই খাদ্য শৃঙ্খল চলে যাবে সেই সমস্ত মাংসাশী প্রাণী যারা ডেট্রিটিভোরকে ভক্ষণ করে। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ দেখতে পেলাম, যে মনে করো একটি জঙ্গলে বেশ কিছু পাতা পড়ে আছে, তাহলে পাতাটা হচ্ছে তোমার ডেট্রিটাস, সেই পাতাকে খাচ্ছে কিছু পোকা, তাহলে পোকারা হলো ডেট্রিটিভোর, আবার পোকাকে খাচ্ছে কিছু তোমার পাখি, তাহলে পাখিরা হয়ে গেল তোমার কার্নিভোরস অন ডেট্রিটিভোর, যারা ডেট্রিটিভোরকে খেয়ে বেঁচে থাকবে। তাহলে দিজ আর দ্য টু বেসিক টাইপস অফ ফুড চেইনস, বাট উই মাস্ট রিমেম্বার that in nature a food chain cannot
exist unilaterally. In nature, a food chain cannot exist unilaterally. What we find in nature is that there are several interconnected food chains. There are several interconnected food chains. And this interconnected pattern of several interlocked food chains is what we call as a food web. So what is a food web? A food web is an interconnected pattern of several interlinked food chains. তাহলে আমি কি বললাম যে প্রকৃতিতে বা প্রাকৃতিক বাস্তুতন্ত্রে আমরা কিন্তু কোনো কি বলবো যে এককভাবে কোনো খাদ্য শৃঙ্খল দেখতে পাবো না। সেখানে আমরা যেটা দেখতে পাবো যে দুই বা ততোধিক খাদ্য শৃঙ্খলের অন্তর্গত যে প্রাণী গোষ্ঠী তারা দেখবো যে একে অন্যের সাথে খাদ্য খাদকের সম্পর্কে সম্পর্কিত। তার মানে বিভিন্ন যে খাদ্য শৃঙ্খলগুলো সেগুলো একটি অন্যের সঙ্গে জড়িত থাকছে এবং বিভিন্ন আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি একটি খাদ্য জালিকা বা ফুড ওয়েব সৃষ্টি করে। তাহলে ফুড ওয়েব কি? ফুড ওয়েব হচ্ছে অনেকগুলি মানে আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল যখন একটি খাদ্য জালিকা তৈরি করে তাকে আমরা কি বলে থাকি? ফুড ওয়েব বা খাদ্য জাল। আচ্ছা, after talking about food chains and food webs, next we must talk about ecological pyramids. এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড বা যাকে আমরা বলে থাকি বাস্তুতান্ত্রিক পিরামিড, যাকে অনেক ক্ষেত্রে বলা হতে পারে বাস্তুতান্ত্রিক পিরামিড। সো প্লিজ রাইট ডাউন দ্য নেম অফ দ্য টপিক, ইকোলজিক্যাল পিরামিডস। রাইট ডাউন দ্য নেম অফ দ্য টপিক, ইকোলজিক্যাল পিরামিডস। যারা বাংলায় লিখছো তারা লিখে রাখো বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড। তারা লেখো বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড। আচ্ছা, now we need to understand the basics of ecological pyramids. Now you know that in an ecosystem, as there are several interconnected food chains and food webs, there is a continuous pattern of eating and being eaten. So what we find that there is a continuous flow of energy, there is a continuous flow of materials. So ecological pyramids are practically graphic representations of the trophic structure and function of an ecosystem. So ecological pyramids are practically the graphic representation of the trophic structure and function of an ecosystem. It generally begins with the producers at the base and it continues to progress from the producers to the primary consumers to the secondary consumers, and ultimately it reaches the apex of the pyramid. So what is an ecological pyramid? An ecological pyramid is a graphic representation of the trophic structure and function of an ecosystem. Now these ecological pyramids, they generally begin with the producers at the base, and as you move up from the producers you will move on to the consumer, primary consumer, secondary consumer, and ultimately you will be reaching the apex of the pyramid. Now these ecological pyramids, they are also known as Eltonian pyramids. These ecological pyramids, they are also known as Eltonian pyramids. এটা একটু নোট করে নাও। These ecological pyramids are also known as Eltonian pyramids. Okay, now আমরা বিষয়টাকে একটু বাংলায় আলোচনা করে নিই। আচ্ছা, আমি প্রথমে একটু বলি, যারা আমাকে রিকোয়েস্ট করছো হিন্দিতে বলবার জন্য, আমি হিন্দি শিফটের ক্লাসটা হিন্দিতে নিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের যাদের হিন্দিতে না হলে প্রবলেম হচ্ছে, তোমরা ইউটিউবে গিয়ে আমার হিন্দি শিফটের ক্লাসের লেকচারসগুলো একটু শুনে নেবে, ঠিক আছে? কারণ এখানে তো আমার ম্যাক্সিমাম বেঙ্গলি ভার্সানের স্টুডেন্টস আছে, তো ওই জন্য আমাদেরকে ক্লাসটা ম্যাক্সিমাম বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মিক্স করে নিতে হবে। আর ইফ ইউ ওয়ান্ট দ্য ক্লাস টু বি এক্সক্লুসিভলি ইন হিন্দি, you have to listen to my YouTube lectures where I have given several lectures in Hindi, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা বিষয়টাকে একটু বাংলায় আলোচনা করে নিই। তাহলে বাংলাতে আমরা বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিডকে কি করে তার সংজ্ঞা দেব? তাহলে খাদ্য শৃঙ্খলের নিচ থেকে ওপরের পুষ্টি স্তরের জীব সংখ্যা, জীবভর ও শক্তির পরিমাণকে
যদি আমরা ক্রম অনুসারে পরপর সাজাই, সেই সাজানোর ফলে যে পিরামিড তৈরি হবে তাকে আমরা বলবো কি বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড বা এলটোনিয়ান পিরামিড। তাহলে আমি কি বললাম, যে খাদ্য শৃঙ্খলের নিচ থেকে ওপরের পুষ্টি স্তরে জীবের সংখ্যা, জীবভর, শক্তির পরিমাণকে আমরা যদি ক্রম অনুসারে সাজাই, যে পিরামিডের সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো, বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড বা এলটোনিয়ান পিরামিড। So we must remember that there are three types of ecological pyramids. And what are they? Pyramids of number, pyramids of biomass, and pyramids of energy. তাহলে প্রকৃতিতে আমরা তিন ধরনের বাস্তুতান্ত্রিক পিরামিড দেখতে পাবো। প্রথমটি হচ্ছে সংখ্যার পিরামিড, যাকে আমরা ইংরেজিতে বললাম পিরামিডস অফ নাম্বার। দ্বিতীয়ত জীবভরের পিরামিড, যাকে আমরা বলছি পিরামিডস অফ বায়োমাস। তৃতীয়ত শক্তির পিরামিড, যাকে আমরা বলছি ইংরেজিতে pyramids of energy. So first let us begin our discussion with the pyramids of number. Now the pyramids of number, they represent the number of organisms at each trophic level. So what do the pyramids of number represent? The pyramids of number, they represent the number of organisms at each trophic level. তাহলে পুষ্টি স্তর অনুসারে শুধুমাত্র জীবের সংখ্যাকে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে আমরা বলবো সংখ্যার পিরামিড। আমি আরেকবার বলছি, পুষ্টি স্তর অনুসারে শুধুমাত্র জীবের সংখ্যাকে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে আমরা বলবো কি সংখ্যার পিরামিড। আচ্ছা, নাও রিমেম্বার, these pyramids of number, they can be upright or they can be inverted. তাহলে pyramids of number সেটা সোজাও হতে পারে বা সেটা আবার উল্টানোও হতে পারে। So if you think of a grassland ecosystem, if you think of a grassland ecosystem where there are a huge number of grasses, so obviously the grasses represent the maximum number of organisms, so it will be a very broad base. Now these grasses are fed upon by insects. The number of insects will be less than grasses. So the next level of the pyramid will be slightly narrow. The insects in turn, say, will be fed upon by frogs and birds. The frogs and birds, their number will be less than the insects. So pyramid will become narrower still. And ultimately, the larger birds like hawks, etc., they will be feeding upon the frogs and smaller birds. Their number will be lesser still. So as a result, as we move from the base towards the top of the pyramid, at every food level or at every trophic level, the pyramid will shrink. It will become narrower and narrower. তাহলে খাদ্য সংখ্যার পিরামিড কিন্তু সোজা হতে পারে বা উল্টানো। ধরো আমরা যদি একটা তৃণভূমির বাস্তুতন্ত্রের বিষয়টা নিয়ে ভাবি, সেখানে ঘাসের সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে একদম পিরামিডের নিচের যে স্তর সেখানে সবচেয়ে বেশি পরিমাণ আমরা ঘাস পাচ্ছি। ঘাসকে খাচ্ছে কিছু পোকা, কিন্তু পোকার সংখ্যা ঘাসের থেকে কম, সুতরাং পিরামিডটা একটু ন্যারো হয়ে যাবে। হ্যাঁ, এবারে সেই পোকাগুলিকে খাচ্ছে ধরো কিছু ব্যাঙ আর ছোট পাখি, তাদের সংখ্যা আবার পোকাগুলির থেকে কম, তার মানে পিরামিডটা আরো ন্যারো হলো। এবারে সেই ব্যাঙ বা ছোট পাখিগুলিকে ভক্ষণ করছে আরো বড় বড় পাখিরা, তাদের সংখ্যা কিন্তু ব্যাঙ বা ছোট পাখির থেকে আরো কম। সেই ক্ষেত্রে আমি যেমন যেমন নিচ থেকে ওপর দিকে উঠবো, পিরামিডটা ক্রমাগত সরু হতে থাকলো। At the same time, the pyramids of energy, I mean to say number, they can be inverted also. How? Now think of one tree. Think of one tree which is itself the producer. So there is just one tree. Think of a giant banyan tree. Now on that tree comes several birds which feed upon the tree. So maybe there are thousands of birds which are coming to the tree. Now on each bird there are many insects, little lice, little bugs, which may be millions in number. That means as you move from one singular tree, you move on to the thousands of birds, and from the thousands of birds you move on to the thousands of bugs which lie on the bodies of these birds. As a result, the pyramid becomes inverted. তাহলে যদি আমি উল্টানো সংখ্যার পিরামিডের কথা ভাবি, ধরো তুমি একটা গাছ নিয়ে চিন্তা করো, একটি আম গাছ বা একটি বট গাছ। একটি গাছের উপরে প্রচুর পাখি আসে গাছ থেকে ফল টল ইত্যাদি খেতে। এবার একটি গাছের ওপর মানে পরবর্তী খাদ্য স্তরে তুমি অনেক পাখি পেলে। প্রত্যেকটি পাখির গায়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ থাকবে,
হ্যাঁ, যেমন পোকা থাকতে পারে, উকুনের মতো কিছু পোকা থাকতে পারে, বাগস, লাইস ইত্যাদি, যাদের সংখ্যা আবার পাখির সংখ্যার থেকে অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে আমি যেমন যেমন নিচ থেকে ওপর দিকে উঠছি, সেই ক্ষেত্রে কিন্তু পিরামিড ক্রমাগত চওড়া হতে থাকছে। তাহলে সংখ্যার পিরামিড আহ, সোজাও হতে পারে, উল্টানো হতে পারে। পিরামিডস অফ নাম্বার, দে ক্যান বি আপরাইট and at the same time they can be inverted. আচ্ছা, the next pyramid about which we shall talk, that is the pyramids of biomass. That is the pyramids of biomass. Now we have already talked about biomass. So what was biomass? Biomass practically refers to the dry weight of the living organisms. Biomass practically refers to the dry weight of the living organisms. So when we represent the biomass of the organisms at each trophic level, then we call it as a pyramid of biomass. So how is the pyramid of biomass different from the pyramid of number? In the pyramids of number, we were representing the number of organisms at each trophic level, and now when we are talking of the pyramids of biomass, it represents the biomass of the organisms at each trophic level. তাহলে বায়োমাস বলতে আমি কি বললাম? বায়োমাস বলতে, বায়োমাসের বাংলা হচ্ছে জীবভর, মানে যাকে আমরা বলতে পারি যে বিভিন্ন জীবের যে শুষ্ক ওজন, হ্যাঁ, তাকে আমরা বলে থাকি সেই জীবের জীবভর। তাহলে প্রত্যেকটি খাদ্য স্তরে আমি যদি জীবের জীবভরটাকে রিপ্রেজেন্ট করে যে পিরামিড নির্মাণ করব, তাকে আমরা বলবো কি জীবভরের পিরামিড। তার মানে জীব প্রজাতির সংখ্যার পরিবর্তে পুষ্টি স্তর অনুসারে বিভিন্ন জীবের শুষ্ক ওজন বা জীবভরের পরিমাণকে যদি আমরা পরপর সাজাই, যে পিরামিড গঠিত হবে তাকে আমরা কি বলে থাকবো? তাকে আমরা বলে থাকবো জীবভরের পিরামিড বা pyramid of biomass. Now again, these pyramids of biomass can be upright or inverted. The pyramids of biomass, they can be upright or inverted. Then the last pyramid বা জীবভরের পিরামিড সম্বন্ধে মনে রাখবো যে পিরামিড অফ সংখ্যার মতোই এটা কিন্তু সোজাও হতে পারে, আবার তোমার উল্টানো হতে পারে। The last pyramid is the pyramid of energy. The last pyramid is the pyramid of energy. And here, what we represent, it represents the energy available at each trophic level. So, what does the pyramids of energy represent? The pyramids of energy represent the energy availability at each trophic level. তাহলে প্রতিটি পুষ্টি স্তরে জীবগোষ্ঠী দ্বারা ব্যবহৃত যে মোট শক্তির পরিমাণ, তাকে যদি আমরা পরপর সাজাই, যে পিরামিড পাবো তাকে আমরা কি বলে থাকবো? তাকে আমরা বলে থাকবো তোমার শক্তির পিরামিড। আমি আরেকবার সংজ্ঞাটা বলছি, প্রতিটি পুষ্টি স্তরে জীবগোষ্ঠী দ্বারা ব্যবহৃত মোট শক্তির পরিমাণকে পরপর সাজালে আমরা যে পিরামিড পাবো তাকে আমরা কি বলে থাকবো? তাকে আমরা বলে থাকবো তোমার শক্তির পিরামিড। তাকে আমরা বলবো কি? শক্তির পিরামিড। আচ্ছা, এইবার after talking about these pyramids, next we shall move into a very important topic, that is energy flow through the ecosystem. Next we shall move into energy flow through the ecosystem. আচ্ছা, সবাই হেডিং করে নাও, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ। সবাই হেডিং করে নাও, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ। ওকে, ফার্স্ট যেটা আরেকবার বলছি, হ্যাঁ, এনার্জি ফ্লো থ্রু দ্য ইকোসিস্টেম। আরেকবার বলে দিচ্ছি, এনার্জি ফ্লো থ্রু দ্য ইকোসিস্টেম। Okay, now as far as energy flow through an ecosystem is concerned, as we talked about just now, that in an ecosystem there is continuous eating and being eaten. And what is the purpose of eating and being eaten? The purpose is to gather energy, because without energy, it will be impossible for us to survive. That is why we eat, we kill, and we eat in order to keep ourselves alive. The same goes in a natural ecosystem also. A tiger kills a deer to get energy from it. A snake eats a frog to get energy from it.
The herbivorous animals, they feed upon the plant material to get energy from it. So it is all about energy, and it is the energy that flows in an ecosystem from one trophic level to the other. তাহলে বাস্তুতন্ত্রের একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে তার মধ্যে দিয়ে শক্তির প্রবাহ। কারণ আমরা সবাই এই শক্তির ওপর কেন্দ্র করেই বেঁচে থাকি। আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের মাধ্যমে আমরা কিন্তু শক্তি সঞ্চয় করি শরীরের মধ্যে। একটি বাঘ হরিণকে মেরে খাচ্ছে, কেন? তার কারণ সেই হরিণটির কাছ থেকে সে শক্তি সঞ্চয় করবে। বা একটি ব্যাঙ সাপ খাচ্ছে, একই কারণে। গরু ঘাস খাচ্ছে বা ছাগল গাছের পাতা খাচ্ছে, উদ্দেশ্য একটাই, যে কোনো উপায়ে আমাদেরকে অন্য একটি পৌষ্টিক স্তর থেকে নিজের মধ্যে শক্তির প্রবাহটা চালিয়ে যেতে হবে, তা না হলে প্রাণের অস্তিত্ব পৃথিবীতে বজায় থাকতে পারবে না। So very importantly, this energy flow through the ecosystem, it follows certain rules, it follows certain laws, and energy flow has certain characters. So let us try to understand what are the basic characteristic features of energy flow through the ecosystem. তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে যে শক্তির প্রবাহ হয়, সেই শক্তির প্রবাহ কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে। তাহলে আমাদেরকে বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে শক্তি প্রবাহের যে চরিত্রগুলি, সেই চরিত্রগুলি সম্বন্ধে বা বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। First and foremost, we must remember, in one way or the other, in every ecosystem, the sun is the major energy source. So whether directly or whether indirectly, in every ecosystem, the sun is the major source of energy. তাহলে আমরা প্রথম যে বিষয়টা বুঝবো, যে সরাসরি ভাবে হোক বা ঘুরিয়ে পেঁচিয়ে হোক, যে কোনো ভাবেই যে কোনো বাস্তুতন্ত্রে সূর্যই কিন্তু শক্তির প্রধান উৎস। সূর্য ছাড়া পৃথিবীর কোনো বাস্তুতন্ত্রের অস্তিত্বই কিন্তু সম্ভব নয়। Sun is the major source of energy. Then the energy that flows through the ecosystem, that energy flows in an unidirectional pattern. That is, energy will flow always along a singular direction. That is, energy will flow always along a singular direction, and there cannot be any backflow of energy. Once energy flows from one trophic level to the next trophic level, from one food level to the next food level, there is no way by which energy can come back. তাহলে বাস্তুতন্ত্রে যে শক্তির প্রবাহ, তা সর্বদাই একমুখী। শক্তি একবার একটি খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে পৌঁছে গেলে কোনোভাবেই সেই শক্তি ফেরত আসবে না। বাঘ যদি একবার হরিণকে খেয়ে নেয়, তার মানে তোমার একটি পৌষ্টিক স্তর থেকে অন্য পৌষ্টিক স্তরে শক্তির প্রবাহ হয়ে গেল, কোনোভাবেই বাঘ কিন্তু সেই শক্তি মৃত হরিণটাকে ফেরত দিতে পারবে না। So there cannot be any means by which we can revert or reverse the flow of energy. Third thing which we need to understand is that uh, whenever energy flows, the energy flow always obeys the first and second law of thermodynamics. So, energy flow through an ecosystem always obeys the first and second law of thermodynamics. Now, thermodynamics is a branch of science which deals with the study of heat and energy flow. So, what is thermodynamics? Thermodynamics is a branch of science which deals with the study of heat and energy flow. তাহলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে বাস্তুতন্ত্রে শক্তির যে প্রবাহ হয়, সেই শক্তির প্রবাহ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রকে মেনে হয়। তাহলে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা নাম শুনে বুঝতে পারছো, এটি বিজ্ঞানের এমন একটা শাখা যেটি তাপের প্রবাহ নিয়ে আলোচনা করে। সুতরাং তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রকে মেনেই একটি বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ হয়। And very importantly,
whenever energy flows from one trophic level to the next or from one food level to the next, there is always a decrease in the amount of energy. So whenever energy flows from one trophic level to the next, there is always a decrease in the amount of energy. তাহলে যখনই শক্তি একটি পৌষ্টিক স্তর থেকে অন্য পৌষ্টিক স্তরে প্রবাহিত হবে, তখনই কিন্তু আমরা জানতে পারবো যে শক্তির যে পরিমাণ তা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাহলে বাস্তুতন্ত্রে যখনই একটি পৌষ্টিক স্তর থেকে অন্য পৌষ্টিক স্তরে শক্তির প্রবাহ হবে, তখনই আমরা জানতে পারবো কি, যে শক্তির যে পরিমাণ তা কিন্তু ক্রমাগত হ্রাস পেতে থাকে। আচ্ছা, now very importantly we will be discussing three laws. First, we shall discuss the first and second law of thermodynamics. Now, as far as the first law of thermodynamics is concerned, it states that energy can neither be created nor destroyed, but it can only be transformed from one form to another. So, according to the first law of thermodynamics, energy can neither be created nor destroyed, but it can only be transformed from one form to another. তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাকে কি বলছে? এটি বলছে যে শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় শক্তির পরিবর্তন ঘটে। তাহলে থার্মোডাইনামিক্স এর, আচ্ছা কেউ কেউ বলছে স্যার ক্যান ইউ স্লো আপ আ বিট। আসলে আমাদের একটা বিরাট বড় সিলেবাস আছে, ইউ হ্যাভ ইয়োর এক্সামস নিয়ারিং, তারপরে বুঝতেই পারছো যে অনলাইন ক্লাস আমরা খুব কম পাচ্ছি না, তাও 1 ঘন্টা উইকলি একবার। সো অ্যাট দিস রেট ইট ইজ হাইলি আনলাইকলি যে আমরা সিলেবাসটা শেষ করতে পারবো। সো আই উড বি রিকোয়েস্টিং ইউ দ্যাট যদি তোমাদের একটু অসুবিধা হয়, আমার ইউটিউব চ্যানেলে তোমরা বারবার করে লেকচারটা শুনে নিও। হুম আর কিছু তো উপায় নেই বাবা, কি করবো বলো, একটু তাড়াতাড়ি না গেলে আমরা এমনি মনে হচ্ছে সিলেবাস শেষ করা খুব টাফ। তো ওই জন্য আমি একটু স্পিডে এগোচ্ছি, তোমরা একটু কোঅপারেট করো। অসুবিধা হলে বারবার ইউটিউবে তোমরা লেকচারটা শুনে নিতে পারবে, আর তারপরেও প্রবলেম হলে আমাকে ফোন করবে। ঠিক আছে। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে যে শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় শক্তির পরিবর্তন ঘটে। Now coming down to the second law of thermodynamics. Now according to the second law, it states that whenever there is transformation of energy from one form to another, some amount of energy will always be lost as unavailable heat. So, what does the second law of thermodynamics state? The second law of thermodynamics tells that whenever there is transformation of energy from one form to another, there will always be some amount of energy lost through heat. There will be always some amount of energy which will be lost as unavailable heat. তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাকে বলছে যে যখন শক্তির স্থানান্তর বা অবস্থান্তর ঘটে, তখন শক্তির কিছু অংশ এমন অবস্থায় পৌঁছায় যে এটি পরবর্তী পর্যায়ে প্রবাহিত হতে পারে না। তাহলে আমি আরেকবার বলছি, যখন শক্তির স্থানান্তর বা অবস্থান্তর ঘটে, তখন শক্তির কিছু অংশ এমন কিছু অবস্থায় পৌঁছায় যা পরবর্তী পর্যায়ে প্রবাহিত হতে পারে না। তার মানে whenever there is energy transformation, some amount of energy will always be lost as unavailable heat. This is the second law. So we have learned about the basics of energy flow. We have learned about the first and second laws of thermodynamics. তাহলে আমরা শক্তি প্রবাহের প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো সম্বন্ধে আমরা জানলাম, আর আমরা এটাও শিখলাম যে তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র। Now we shall learn one more law which is known as the Lindemann's 10% law, যেটাকে কি বলা হয়? Lindemann's 10% law. Just now, as I said, that whenever there is energy flow from one trophic level to the next, there is always some amount of energy loss. So that means if
100 units of energy is available to the producer, if 100 units of energy is available to the producer, and when the herbivore feeds on the producer, the herbivore will get only 10 units of energy. So that means it is receiving 10% of the energy. Now, when the carnivore feeds on the herbivore, it will receive another 10% from the herbivore. That means 1 unit. So, in this way, what we find that what if the energy that flows from one trophic level to the next trophic level is only 10% of the previous trophic level, and this is what we call as the Lindemann's 10% law. So, whenever there is energy flow, there will be energy loss. How much? Almost 90% of the energy will be lost, and only about 10% of the energy will be available to the next trophic level, and this is known as the Lindemann's 10% law. তাহলে লিন্ডেম্যানের 10% যে সূত্র তা আমাদের কি বলছে? তা বলছে যখনই শক্তির প্রবাহ আহ, একটি খাদ্যস্তর থেকে দ্বিতীয় খাদ্যস্তরে হচ্ছে, তখন কি দেখা যাচ্ছে যে আগের খাদ্যস্তরে যতটা শক্তি ছিল তার মাত্র 10% শক্তি পরবর্তী খাদ্যস্তরে প্রবাহিত হবে। তার মানে আমরা যদি ধরে নিই যে উদ্ভিদের কাছে 100 ইউনিট শক্তি আছে, তাহলে যারা মনে করো হরিণ, সে যখন উদ্ভিদ খাচ্ছে তার 10%ই হরিণটি পাবে, মানে 10 ইউনিট। আবার হরিণকে যখন বাঘ ভক্ষণ করছে, সেই 10 ইউনিটের 10% পেলো, মানে বাঘের কাছে পৌঁছালো প্র্যাকটিক্যালি 1 ইউনিট। তাহলে যখনই একটি খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে শক্তির প্রবাহ হবে, মাত্র 10% শক্তি একটি খাদ্যস্তর থেকে পরবর্তী খাদ্যস্তরে প্রবাহিত হয়। তাহলে বাকি শক্তি যায় কোথায়? যে ওই খাদ্যস্তরে যে প্রাণীরা রয়েছে, যে উদ্ভিদ বা প্রাণী রয়েছে, তার নিজের মেনটেনেন্সের জন্য সেই 90% শক্তি ব্যবহৃত হয়। সো whatever energy is available at a trophic level, only 10% of it will flow to the next trophic level. So what happens to the 90%? This 90% energy is utilized by the organisms of that trophic level for their own maintenance. তাহলে তাদের নিজস্ব মেনটেনেন্সের জন্য এই 90% শক্তি তারা কাজে লাগায়। Okay, so with that we come to the end of energy flow through an ecosystem. এর সাথে আমাদের বাস্তুতন্ত্রে যে শক্তির প্রবাহ সেটি নিয়ে আমরা খানিক আলোচনা করলাম। Next we shall begin with a very important topic, that is biogeochemical cycle. Next we shall talk about biogeochemical cycles, বা যাকে আমরা বাংলায় বলি জীব ভূ রাসায়নিক চক্র। তাহলে বায়োজিওকেমিক্যাল সাইকেলস, বা যাকে আমরা বাংলায় কি বলে থাকি, জীব ভূ রাসায়নিক চক্র। ওকে, first let us understand the meaning of this term biogeochemical cycle. Now see, for every organism to survive in the ecosystem, for every organism to survive in the ecosystem, we need nutrients. So if we continuously use up the nutrients from the ecosystem, it will be very difficult for us to survive. Why? Because if you use up the nutrient, there will be shortage of nutrients, and that will lead to the death of the organisms. So there must be a procedure, there must be a process by which these nutrients must be cycled. So this pathway of circulation of elements or nutrients within the various components of the ecosystem is what we call as a biogeochemical cycle. So a biogeochemical cycle practically represents the pathway of circulation of nutrients within the various components of the ecosystem. তাহলে আমরা একটি বাস্তুতন্ত্রে পৌষ্টিক পদার্থ ছাড়া আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। কিন্তু যদি আমরা ক্রমাগত এই পৌষ্টিক পদার্থগুলিকে ব্যবহার করতে শুরু করি, তাহলে একটা সময় কি হবে, এটা সেই ব্যাংক থেকে টাকা তোলার মতো। তুমি যদি ক্রমাগত ব্যাংক থেকে টাকা তুলতে থাকো, একটা সময় তোমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আর অ্যাকাউন্টে কিন্তু কোনো পয়সা থাকবে না। তাহলে জীব ভূ রাসায়নিক চক্র এমন একটি প্রক্রিয়া
যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখব যে পৌষ্টিক পদার্থগুলি আহ, একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে তার একটি আবর্তন হয়। তাহলে আমরা যেটা বলতে পারি যে বিভিন্ন যে পৌষ্টিক পদার্থগুলি পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশের মধ্যে যে চক্রাকার পথে আবর্তিত হয় তাকেই আমরা বলে থাকবো কি জীব ভূ রাসায়নিক চক্র। আমি আরেকবার বলছি, বিভিন্ন পৌষ্টিক পদার্থগুলি পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে যে চক্রাকার পথে আবর্তিত হয় তাকেই আমরা বলে থাকছি কি জীব ভূ রাসায়নিক চক্র। সো biogeochemical cycle practically represents the pathway of circulation of elements or pathway of circulation of nutrients within the various components of the ecosystem. Now we must remember that every these biogeochemical cycles, they can be of two basic types, namely your gaseous cycle and sedimentary cycle. So what are the two basic types of biogeochemical cycle? They are your gaseous cycle and sedimentary cycle. তাহলে বায়োজিওকেমিক্যাল সাইকেল বা জীব ভূ রাসায়নিক চক্র মূলত দুই রকমের হয়। একটি হচ্ছে গ্যাসীয় চক্র এবং দ্বিতীয়ত হচ্ছে পলল চক্র। গ্যাসীয় চক্র এবং দ্বিতীয়ত হচ্ছে পলল চক্র। So what is the gaseous cycle? A gaseous cycle has its storehouse of the nutrient in the atmosphere. For example, the nitrogen cycle. So a gaseous cycle has its storehouse of nutrient in the atmosphere. For example, the nitrogen cycle. তাহলে গ্যাসীয় চক্রের ক্ষেত্রে পৌষ্টিক পদার্থটি মূলত বায়ুমণ্ডলের মধ্যে থাকে। বায়ুমণ্ডল থেকে পৃথিবীর বিভিন্ন জীবদেহে আসে এবং জীবদেহ থেকে পুনরায় বায়ুমণ্ডলে ফেরত যায়। তাহলে যে সমস্ত পৌষ্টিক পদার্থগুলির পৌষ্টিক উপাদানটি মূলত বায়ুমণ্ডলের মধ্যেই স্টোরড হয়ে থাকে তাদেরকে আমরা কি বলে থাকি গ্যাসীয় চক্র। So in a gaseous cycle the main storehouse of the nutrient lies in the atmosphere. Now coming down to the sedimentary cycle. Now in the sedimentary cycle, the main storehouse of the nutrient lies in the earth. It lies in the earth. For example, the sulfur cycle, the phosphorus cycle. So from the earth, they come into the bodies of the organisms. From the bodies of the organisms, they go back into the earth. So that these kind of cycles whose main storehouse or bank is in the earth itself, we call them as sedimentary cycles. তাহলে পলল চক্রের ক্ষেত্রে যে পৌষ্টিক পদার্থটি সেই পৌষ্টিক পদার্থটি মূলত আমাদের পৃথিবীর মধ্যেই থাকে এবং সেটি ভূস্তর পৃথিবী থেকে তোমার বিভিন্ন জীবদেহে প্রবেশ করে পৌষ্টিক পদার্থগুলি এবং জীবদেহ থেকে পুনরায় সেটা পৃথিবীতে ফেরত চলে যায়। এই ধরনের চক্রগুলিকে আমরা বলে থাকি পলল চক্র। যেমন তোমার সালফার চক্র বা তোমার ফসফরাস চক্র, এইগুলোকে আমরা বলে থাকি পলল চক্র। আচ্ছা, for your examination, I mean to say your final examination, university examination, you will be studying, write down what are the major cycles that you will be studying. কি কি চক্র তোমরা পড়বে পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য, ইন্টারনালের জন্য নয়, not for internal. Write down নাইট্রোজেন সাইকেল, যাকে আমরা বাংলায় বলছি নাইট্রোজেন চক্র। তারপরে হচ্ছে তোমার কার্বন চক্র, কার্বন সাইকেল, কার্বন সাইকেল। তারপর লেখো your অক্সিজেন সাইকেল, অক্সিজেন চক্র। আর তারপর লেখো দ্য ওয়াটার সাইকেল, জলচক্র, ওয়াটার সাইকেল বা জলচক্র। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি আর জীবভূ রাসায়নিক চক্র শুরু করছি না। তোমাদের যদি কারোর কিছু ডাউটস থাকে আমাকে একটু জিজ্ঞেস করে নাও। প্লিজ আস্ক মি ইফ ইউ হ্যাভ এনি ডাউটস। চ্যাট বক্সে টাইপ করো, আমি আগে ডাউটস গুলো দেখে নিই। If you have any doubts, please ask me one by one. আচ্ছা, repeat the chapters which are going to come in the internal exam. আচ্ছা, internal exam আমি আগে একবার বলেছি, তাও একবার বলে দিচ্ছি। First two chapters. Chapter number 1, basics of environment. Chapter number 2, natural resources. ঠিক আছে?
চ্যাপ্টার নাম্বার 1 বেসিক্স অফ এনভায়রনমেন্ট, পরিবেশের গোড়ার কথা। আর থার্মোডাইনামিক্সের থার্ড ল আমাদের জানার দরকার নেই, উই নিড নট নো দ্য থার্ড ল, ইট ইজ স্লাইটলি কমপ্লিকেটেড, উই উইল বি বদার্ড অনলি অ্যাবাউট দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল। ফার্স্ট ল যেটা আমি বললাম, যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট destroyed, but it can only be transformed from one form to another. The second law tells us that whenever there is energy transformation from one form to another, some amount of energy will always be lost as unavailable heat. ठीक है? And don't bother about the third law, it is quite complicated, we studied it during our BSc and MSc days. হুম, আচ্ছা, না বায়োজিও কেমিস্ট্রি সাইকেল নয়, আমি নামটা লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। ইট ইজ বায়োজিও কেমিক্যাল সাইকেল। এটাকে আমরা কি বললাম? বায়োজিও কেমিক্যাল সাইকেল, বা বাংলায় জীব ভূ রাসায়নিক চক্র। বাংলায় হলো জীব ভূ রাসায়নিক চক্র। আর এর দুটো ভাগ আমি কি কি বললাম? একটি হচ্ছে গ্যাসীয় চক্র, যাকে আমরা গ্যাসিয়াস সাইকেল বলছি, আর দ্বিতীয়ত হচ্ছে পলল চক্র, বা যাকে আমরা সেডিমেন্টারি সাইকেল বলছি। আমি তাও লিখে দিচ্ছি যারা বুঝতে পারোনি তাদের জন্য, গ্যাসিয়াস অ্যান্ড সেডিমেন্টারি, gaseous and sedimentary cycle, ঠিক আছে? gaseous and sedimentary cycle। আচ্ছা, ইন্টারনাল এক্সাম এখনো ডেট ফাইনালাইজ হয়নি, ডেট ফাইনালাইজ হলে তোমরা জানতে পারবে, চিন্তার কিছু নেই। ইন্টারনালের আগে আমি কিছু তোমাদের সাজেশনসও দিয়ে দেবো। এনিথিং এলস? আর যদি কোনো ডাউটস থাকে বলো, আমি ভিডিওটা তাহলে একটু পরে ইউটিউবে আপলোডও করে দেবো তোমাদের সুবিধার জন্য, আজকের ক্লাসের লেকচারটা। আর বারবার লেকচার্স গুলো শুনবে, শোনার পর যদি কোনো পার্টে প্রবলেম হয়, আচ্ছা সব গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো পার্টে প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করে নেবে, হ্যাঁ? ইফ ইউ ফাইন্ড ইউ আর হ্যাভিং প্রবলেমস উইথ দ্য এক্সপ্লেনেশন, যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবে, ঠিক আছে? Okay, अभी तक डेट फिक्स नहीं हुआ, your exam date has not been finalized yet. Once it is finalized, you will be what you can say, you will be knowing it soon. আচ্ছা, ক্লাসের লিংক আমি সব গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ডোন্ট ওয়ারি, আমি সব গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর একটা কাজ তোমরা করতে পারো, যে কোয়েশ্চেন্স গুলো নোট করেছো না, ওই কোয়েশ্চেন্স গুলো একটু গ্রুপে শেয়ার করে দিও, সেই কোয়েশ্চেন্স গুলো একটু গ্রুপে তোমরা শেয়ার করে দিও, তাহলে সবাই দেখে নিতে পারবে। অনেকে তো নোট করতে পারে না, আর ক্লাসটাও একটু তাড়াতাড়ি নিতে হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড ইউ আর হ্যাভিং আ লট অফ প্রবলেমস, একটু মানিয়ে নাও, আমাদেরও অসুবিধে হচ্ছে, ঠিক আছে? যে কোয়েশ্চেন্স গুলো নোট করেছো তারা একটু গ্রুপে কোয়েশ্চেন্স গুলো শেয়ার করে দিও, দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর অল অফ আস। ওকে, দেন আই এম এন্ডিং দ্য ক্লাস, থ্যাংক ইউ, উইল মিট again next week. Okay.